আমার বাসার কাজের মেয়েটার বয়স ১৩। মেয়েটার নাম সুখী। ওই দিন সুখীর খুব পেট ব্যথা হওয়ায় আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার সুখীর চেক আপ করে বলল, সুখী মা হতে চলেছে। কথাটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ এটা কিভাবে সম্ভব? সুখী অবিবাহিত, আর আমার বাসায় আমি আর অরণ্য ছাড়া কেউ নেই। তাহলে সুখীর এই অবস্থা কেন হবে? অরণ্য সুখীকে একদম মেয়ের মতো মামা বলে ভালোবাসে। বিয়ের অনেক দিন পর আমাদের কোনো সন্তান হয়নি, তাই আমরা দুজনেই সুখীকে নিজের মেয়ের মতোই ভালোবাসি। সুখীকে আমরা কাজের জন্য আনিনি। আমি সারাদিন বাসায় একা থাকি, তাই অরণ্য সুখীকে নিয়ে আসে যাতে করে আমার যেন একা না লাগে। কিন্তু সুখী এ হাল কে করলো? আমি এপিড ওপিড ভেবে যেন কিছু পাচ্ছিলাম না, তাই কিছুটা বিস্মিত হয়ে ডাক্তারকে বললাম, আপনি হয়তো কোথাও ভুল করছেন। এত ছোট বাচ্চা প্রেগনেন্ট হবে কি করে? আর ওর তো এখনো বিয়েই হয়নি। ডাক্তার আমাকে জোর দিয়ে বলল যে সুখী প্রেগনেন্ট অ্যান্ড ২ মাস রানিং। আমি ডাক্তারের কথা বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু সব রিপোর্ট সাক্ষী দিচ্ছে যে সুখী মা হতে চলেছে। তাই বিশ্বাস না করলেও পারছিলাম না। তাহলে কি অরণ্য সুখীর সাথে এমন করেছে? না, আমি একই ভাবছি। দীর্ঘ ৭টা বছর প্রেম করে অনেক কাঠখড় পুড়িয়ে আমি অরণ্যকে পেয়েছি। আমাদের বাচ্চা না হয় ঠিক আছে, কিন্তু অরণ্য এসব নিয়ে আমাকে কখনো আঘাত করে কথা বলেনি, বরং কেউ কিছু বললে আমাকে সান্ত্বনা দিয়েছে। তাহলে সুখীর সাথে কি করলো এমন? এসব ভেবে ভেবে যেন আমার মাথা ঘুরছিল। আমি কিছু না পেয়ে ডাক্তার চেম্বার থেকে বের হয়ে আসলাম। বাসায় এসে সুখীকে জিজ্ঞাসা করলাম, মা তোমার সাথে কেউ কি কোনো নোংরা কাজ করেছে? তুমি কি বলতে পারবে মা? তোমাকে কোনো ছেলে ধরেছে কখনো? সুখী কথাগুলো শুনে যেন আমার কথার মানেই বুঝতে পারল না। সে হয়তো বুঝতে পারছে না আমি কি বলছি। কিছুটা না বুঝেই আমাকে উত্তর দিল, কি হবে মামুনি, আমার তো কিছু হয়নি। আর কিসের নোংরা কাজের কথা বলছো বুঝতে পারছি না। আমি কিছুটা বিস্মিত হয়ে সুখীকে বোঝাতে চাইলাম, কিন্তু তার সাথে কোনো খারাপ করেছি কিনা। সুখী কথাগুলো শুনে এবার বুঝতে পেরেছে যে আমি সুখীকে কি বোঝাতে চেয়েছি। এবার খেয়াল করলাম সুখী বেশ ভয়ে লাল হয়ে গেছে। মনে হচ্ছে কিছু একটা সুখী লুকাচ্ছে আর আমাকে বলতে চাচ্ছে না। আমি বারবার ওকে জিজ্ঞাসা করছিলাম, সত্যি করে বলো, কেউ কি এমন করেছে? বারবার একই কথা জিজ্ঞাসা করায় খেয়াল করলাম সুখী ভয়ে কাতর হয়ে যাচ্ছে আর না সূচক মাথা নাড়াচ্ছে। আমার বুঝতে বাকি রইল না সুখী আমার কাছে কিছু একটা লুকাচ্ছে। কিন্তু সেটা কি? তাহলে কি অরণ্য সুখীর এ হাল করেছে? না, আমি এসব ভাবছি আমার অরণ্য এমন কখনো হতে পারে না। ও সুখীকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আমি এসব কি ভাবছি? তাহলে সুখীর এই অবস্থা কে করলো? কথাগুলো যতই ভাবছি ততই যেন মাথাটা ঝিম ধরে যাচ্ছে। সারাটা দিন আমার এভাবে কাটলো, কোনো কাজ করতে আর মন চাইলো না। সন্ধ্যায় অরণ্য এসে খেয়াল করলো আমি বিমর্ষ অবস্থায় বসে আছি। অরণ্য আমাকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমার কি কিছু হয়েছে? এভাবে যে বসে আছো মনমরা হয়ে? আমি নিজেকে একটু সামলিয়ে ভাবতে লাগলাম অরণ্যকে কি ঘটনাটা বলবো নাকি বলবো না। মনে মনে ভাবলাম এখনই বলবো না। অরণ্য জড়িত থাকলে তাহলে হাতে নাতে ধরতে পারবো না। তাই অরণ্যকে উত্তর দিলাম, না, এমনি বসে আছি, মনটা ভালো লাগছে না। সুখীর পেট ব্যথা ছিল, তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। সুখীর পেট ব্যথার কথা শুনে অরণ্য যেন বেশ অস্থির হয়ে উঠল। অস্থির হয়ে বলতে লাগলো, কি বললো ডাক্তার, সুখী এখন কোথায় আছে? অরণ্যের অস্থিরতাটা দেখে আমার কাছে কেমন জানি মনে হতে লাগলো। আমি কিছুটা চমকালাম ওর অস্থিরতা দেখে। কিছুটা চমকে নিশ্চুপ কণ্ঠে ওকে বললাম, এত অস্থির হওয়ার মতো তো কিছু হয়নি, তাহলে এত অস্থির হচ্ছে কেন? অরণ্য হয়তো ভাবেনি আমি এমন একটা জবাব দেব, তাই আমার জবাব শুনে অরণ্য বেশ চুপসে গেল। চুপসে গিয়ে মুখটা বেশ ফ্যাকাশে করে বলল, অধরা, তুমি তো জানোই আমি সুখীকে মেয়ের মতোই ভালোবাসি, তাই এ অস্থিরতা কাজ করছে। কিন্তু তুমি এমন জবাব দিলে কেন হুট করে? তুমিও তো সুখীকে মেয়ের মতো ভালোবাসো। ও, তোমাদের তো আমার পরিচয় দেওয়া হয়নি। আমি অধরা, তেমন কিছু করি না, একজন গৃহিণী। এই যে অরণ্য, উনি আমার স্বামী। ৭ বছরের প্রেমের প্রণয় ঘটে আমাদের ভালোবাসা পূর্ণতা
প্রায় 8 বছর আগে। এর মধ্যে আমাদের কোল আলো করে কেউ আসেনি, তাই সারাক্ষণ একা নিশ্চুপ থাকতাম। তাই অরণ্য সুখীকে এনে দিয়েছিল, যাতে আমার কষ্ট না হয়। অরণ্য সুখীকে কোথা থেকে এনে দিয়েছে তা আমি জানি না, তবে অরণ্য বলেছিল সুখী নাকি রাস্তায় খুব অসহায় অবস্থায় পড়েছিল, তাই নিয়ে আসছে। আমারও সুখীকে দেখে বেশ মায়া লাগলো, আর ওকে নিজের কাছেই রেখে দিলাম। অরণ্য আর আমি দুজনে সুখীকে নিজের মেয়ের মতো আদর করি, কিন্তু হুট করে ডাক্তার এমন কথা বলায় বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কারণ এ বাড়িতে আমি আর অরণ্য ছাড়া আর কেউ থাকে না। একজন এসে বাজার করে দিয়ে যায়, কিন্তু সে কখনো বাড়ির ভিতরে প্রবেশ করে না। তাই সন্দেহের তীরটা অরণ্যর কাছে গেলেও কেন জানি মানতে পারছি না। অরণ্যর প্রতি তীব্র ভালোবাসা আর বিশ্বাসের কারণে হয়তো এমন হচ্ছে। আমি অরণ্যর কথা আর জবাব একটু এড়িয়ে গেলাম। অরণ্য বলল, ওরকম কিছু না, আমার ভালো লাগছে না তাই এমনি বলতেছি। ফ্রিজে খাবার আছে, গরম করে খেয়ে নাও। অরণ্য আমার পাশে বসলো। তুমি খাবে না? আমি জবাব দিলাম, মন চাইছে না। অরণ্য এবার জবাব দিল, তাহলে আমি আর সুখী খেয়ে ফেলি। অরণ্যর মুখে সুখীর কথাটা শুনলেই যেন আমার গা জ্বালা শুরু করলো। তবু নিজেকে কিছুটা সামলিয়ে বললাম, আচ্ছা খাও। এ বলে রুমে চলে আসলাম। একটু পর রুমে কেন জানি না মন টিকছে না, তাই একটু ডাইনিং রুমে উকি দিলাম। উকি দিয়ে খেয়াল করলাম অরণ্য সুখীকে খাওয়াই দিচ্ছে। যদিও এই কাজটা অরণ্য এর আগে করেছে, কিন্তু কেন জানি আজকে মানতে পারছি না। তবু নিজেকে সামলিয়ে নিলাম, হয়তো আমার ধারণা ভুল হতে পারে। রাতে অরণ্য আর আমি শুয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভাঙলো। আমি ঘুম থেকে উঠে খেয়াল করলাম অরণ্য আমার পাশে নেই। আমি বিস্মিত হয়ে উঠে ওয়াশরুম চেক করলাম। খেয়াল করলাম ওয়াশরুমে অরণ্য নেই। আমি এবার সুখী রুমে দিকে এগোলাম, আর খেয়াল করলাম একটা শব্দ সুখী রুম থেকে বয়ে আসছে। ভয়ে ভয়ে সুখী রুমের দিকে এগোতে লাগলাম। যত এগোতে থাকলাম ততই বুকের ভিতর কম্পন যেন বেড়ে চলতে লাগলো। মনে হচ্ছে এখানে আমার মৃত্যু ঘটবে। খেয়াল করলাম সুখী রুম থেকে একটা চেঁচামেচির আওয়াজ বেরোচ্ছে। সুখী মনে হচ্ছে ব্যথায় হালকা চেঁচাচ্ছে, আর কেউ হয়তো সুখীর মুখটা চেপে ধরছে। তাহলে অরণ্য সুখীর সাথে এমন করছে না তো? ভাবতে যেন গাটা শিউরে উঠল, গায়ের লোম দাঁড়িয়ে গেল, বুকের হার্টবিটটা যেন ক্রমশ বাড়তে লাগলো, শরীরটা কাঁপতে লাগলো। ভয়ে ভয়ে দরজাটা খুললাম। দরজা খুলে খেয়াল করলাম ঘরে কেউ নেই, কিন্তু এ ঘরে যে কেউ একজন ছিল এটার উপস্থিতি আমি ঘরে ঢুকেই টের পেয়েছি। এখন কেন জানি না মনে হচ্ছে ঘরে কেউ নেই। আশপাশ খেয়াল করলাম, দেখলাম কেউ নেই। ওয়াশরুম যখন চেক করলাম তখন কেন জানি না মনে হলো দরজা দিয়ে কেউ বের হয়েছে। তাড়াহুড়ো করে দরজার কাছে আসলাম। খেয়াল করলাম আশেপাশে কেউ নেই। তাহলে আমার ধারণা ভুল? না, ধারণা ভুল হওয়ার কথা না। যদি একান্ত আমার ধারণা ভুল হতো, তাহলে সুখীকে এভাবে উলঙ্গ অবস্থায় খাটে পড়ে থাকতো না। খেয়াল করলাম সুখী উলঙ্গ অবস্থায় খাটে পড়ে আছে। তার শরীরে একটা সুতাও কাপড় নেই। শরীরটার দিকে তাকিয়ে অঝরে নিজের চোখ দিয়ে জল চলে আসলো। কারণ মেয়েটার শরীরে এই অংশগুলি কাপড় দিয়ে ঢাকা থাকে বলে আমি তার আঘাতগুলো কখনো লক্ষ্য করতে পারিনি। সুখীর সারাটা শরীর খামচির দাগ। কোন কোন জায়গায় খামচির দাগ আগে ছিল সেগুলো শুকিয়ে গেছে, আর কিছুটা খামচির দাগ নতুন। সুখীকে দেখে নিজের অজান্তে আমার কলিজা যেন ফেটে যাচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে সুখীকে কাপড় পরালাম। দেখলাম মেয়েটা নিস্তেজ হয়ে পড়ে আছে। কিন্তু সুখীর এই অবস্থা কে করলো? আমি সুখীকে যখন চাদর দিয়ে মাথায় হাত বুলাতে নিলাম, সুখী আমার হাতে একটা কামড় বসিয়ে দিয়ে বলল, আমাকে ছেড়ে দাও, আমার কষ্ট হচ্ছে। সুখীর দাঁতগুলো যেন আমার হাতে বিঁধে গেল। ব্যথা হতে লাগলো অনেক। আমি রুম থেকে বের হয়ে গেলাম। হয়তো সুখী ভেবেছে আমি সেই নরপশুটা, তাই এভাবে আমাকে কামড়িয়ে ধরেছে। কিন্তু রুমে কে ছিল? কে রুম থেকে বের হলো? রুমে কি তাহলে অরণ্য ছিল? ভাবতে ভাবতে যেন আমার মাথাটা ঘুরে গেল। সাথে সাথে আমি মেঝেতে লুটিয়ে পড়লাম। এরপর কি হয়েছে জানি না, তবে মনে হয়েছিল আমি একটা পুরা বাড়িতে আছি। পুরা বাড়িটা দেখতে বেশ পুরনো হলেও তার কারুকার্য ছিল মনোমুগ্ধকর। আমি কিছুটা স্তম্ভিত বিহলম্বিত হয়ে বাড়িটাকে দেখলাম। বাড়ির ভিতরে ঢুকতে এক অপরূপ সুন্দরী মোমের পুতুল পেলাম। মোমের পুতুলটা দেখতে যেন একটা জ্যান্ত মানুষের মতো লাগছে। আমি মোমের পুতুলটা হাতে নিলাম। সাথে সাথে মনে হলো আমার দমটা আটকে যাচ্ছে, শরীরের সব ক্রিয়া যেন বন্ধ হয়ে যাচ্ছে। আমি গপ করে খেয়াল করলাম
আমি বিছানায় শুয়ে আছি আর অরণ্য আমার পাশে শুয়ে আছে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি কিছুক্ষণ আগে সুখীর রুমে ছিলাম আর তার পাশেই আমি পড়েছিলাম। কিন্তু রুমে কখন আসলাম? আমাকে ভয় পেয়ে এভাবে উঠতে দেখতে অরণ্য উঠে পড়ল। আমাকে ধরে জিজ্ঞাসা করলো, কি হলো, এভাবে উঠছো যে? কোনো সমস্যা হয়েছে? অরণ্যর কথাটা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। আর মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? হয়তো হতে পারে। হয়তো বেশি চিন্তায় এমন হচ্ছে আমার। আমি কিছুটা শান্ত হয়ে অরণ্যকে জবাব দিলাম, না, কিছু হয়নি। অরণ্য আমার হাতটা ধরে যখন কাছে নিতে লাগলো তখন একটা ব্যথা অনুভব করলাম আর হাতের দিকে তাকিয়ে দেখলাম কামড়ের দাগ। তার মানে কিছুক্ষণ আগের ঘটনা সত্যি ছিল, কারণ এই কামড়টা সুখী দিয়েছিল আমাকে। তাহলে আমি এখানে আসলাম কিভাবে? অরণ্যর দিকে তাকিয়ে খেয়াল করলাম ওর মধ্যে একটা অস্থিরতা কাজ করে। হতে পারে অরণ্য আমার কাছে কিছু লুকাচ্ছে। ও কি আমাকে এ রুমে এনেছে আর আমার জ্ঞান ফেরার পর হয়তো নাটক করছে, যাতে করে আমি দুর্ঘটনাকে দুঃস্বপ্ন ভেবে ভুল করি? না, অরণ্যকে বুঝতে দেওয়া যাবে না যে আমি তার চালাকি ধরে ফেলেছি। তাই অরণ্যর সাথে আমি ভালো ব্যবহার করতে লাগলাম, বোঝাতে লাগলাম যে আমি হয়তো স্বপ্নই দেখেছি। তাই অরণ্যকে বললাম, হয়তো স্বপ্ন দেখেছি, বাদ দাও, ঘুমিয়ে পড়ো। অরণ্য আর কোনো কথা না বাড়িয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমার মাথায় হাত বুলাতে বুলাতে অরণ্য ঘুমিয়ে গেল। কিন্তু আমার চোখে এক ফোঁটা ঘুম আসলো না। সারা রাত এভাবে কেটে গেল। আবার একইভাবে পরের দিন মাঝরাতে আমার ঘুম ভাঙলো। খেয়াল করলাম অরণ্য পাশে নেই। ওয়াশরুম চেক করলাম, খেয়াল করলাম ওয়াশরুমে অরণ্য নেই। এবার আমি মনটাকে বেশ শক্ত করে সুখীর রুমের দিকে এগোলাম। পূর্বের দিনের মতো আজকেও সুখীর রুম থেকে একই রকম শব্দ ভেসে আসছে। আমি সুখীর রুমটায় প্রবেশ করলাম। খেয়াল করলাম সুখীর রুমে কেউ নেই। সুখী উলঙ্গ অবস্থায় পড়ে আছে। আমি আশেপাশে তাকালাম, খেয়াল করলাম আশেপাশে কেউ নেই। কিন্তু হঠাৎ মনে হলো কেউ একজন রুম থেকে দরজা দিয়ে বের হলো। আমি দরজার সামনে খেয়াল করলাম অরণ্য দাঁড়িয়ে আছে। আমাকে দেখে চমকে উঠে বলল, তুমি এত রাতে সুখীর রুমে কি করছো অধরা? তোমাকে কোথাও পেলাম না, তাই খুঁজতে খুঁজতে এখানে আসলাম। আমি অরণ্যর কথাটা শোনা বেশ অবাক হলাম, কারণ অরণ্য তো রুমে ছিল না। তাই আমি অরণ্যকে বললাম, তুমি তো রুমে ছিলে না, তাহলে আমাকে রুমে খুঁজছো মানে? অরণ্য আমাকে বিনয়ের সহিত জবাব দিল, আমি ব্যালকনিতে ছিলাম। অরণ্যর জবাব শুনে আমি কিছুটা হতাশ হলাম, কারণ আমি ওয়াশরুম চেক করলেও ব্যালকনি চেক করিনি। তবুও কেন জানি না মনে হচ্ছে অরণ্য এই কাজটা করেছে আর আমার সাথে নাটক করেছে। তাই নিজেকে আর শান্ত রাখতে পারলাম না। অরণ্যকে ধরে সুখীর রুমের পাশ থেকে আমার রুমে নিয়ে আসলাম। টি শার্টটা মুঠো করে ধরে বললাম, লজ্জা করলো না মেয়ের বয়সী একটা মেয়ের সাথে নোংরামি করে নাটক করতে? তুমি কি ভেবেছো আমি কিছু বুঝবো না? আমি গতকাল জ্ঞান হারিয়েছিলাম, সে সুযোগে তুমি আমাকে নাটক করে বুঝিয়ে ফেলেছিলে। আজকে কিভাবে বোঝাবে? অরণ্য যেন আমার কথাটা শুনে আকাশ থেকে পড়ল। আমার কথা শুনে আমাকে বলল, অধরা, তুমি এসব কি বলছো? কিসের নাটক করছি আমি? তোমার মাথা ঠিক আছে তো? অরণ্যর কথাটা শুনে যেন আমার গাটা আরো জ্বলে গেল। আমি কর্কশ হয়ে বললাম, সুখী প্রেগনেন্ট আর সুখীর সাথে এই নোংরামিটা তুমি করেছো। তুমি ছাড়া এ বাসায় কোনো পুরুষ মানুষ নাই। আর সুখী মুখ খুলছে না। হয়তো সুখীকে তুমি ভয় দেখিয়েছো। অরণ্য এবার আমার কথা শুনে আমার গালে কষিয়ে একটা চড় বসালো আর বলল, লজ্জা করলো না আমাকে আর সুখীকে নিয়ে এত নোংরা কথা বলতে? কত সংগ্রাম করে তোমাকে আমি বিয়ে করেছি, সব ভুলে গিয়েছো? বিয়ের এত বছর পর ও যখন আমাদের বাচ্চা হয়নি, আমি তোমাকে কখনো এটা নিয়ে আঘাত করে কথা বলিনি। তুমি নিজেও আমাকে বলেছো আর একটা বিয়ে করতে, বলনি? কারণ আমি তোমাকে ভালোবাসি আর সুখীকে এনেছিলাম তোমার কষ্টটা দূর করতে। ওকে আমি মেয়ের মতো ভালোবাসি, আর তুমি ওকে জড়িয়ে এমন নোংরা কথা বলতে বিবেকে বাঁধলো না? অরণ্যর চর আর অরণ্যর কথাগুলো শোনো যেন মাথাটা আরো চড়ে গেল, কারণ বিয়ের পর এ প্রথম অরণ্য আমার গায়ে হাত তুলল। আমি চেঁচিয়ে অরণ্যকে বললাম, তাহলে সুখী প্রেগনেন্ট হলো কিভাবে? আমি ওই রুম থেকে কাউকে বের হতে দেখেছি, আর আমি যখন সুখীর রুমের দরজায় সামনে আসি তখন তোমাকে দেখি। তার মানে তুমি ছিলে এই রুমে আর সুখী এই রুমে উলঙ্গ অবস্থায় ছিল। অরণ্য আমার কথা শুনে বিস্মিত হয়ে বলল, আমি ওই রুমে গিয়েছিলাম তোমাকে এই রুমে না পেয়ে, কারণ আমি ব্যালকনি থেকে এসে দেখি তুমি রুমে নেই, তাই খুঁজতে গিয়েছিলাম।
আর সুখী কি করে প্রেগনেন্ট সেটা আমার অজানা, কিন্তু তুমি যে সুখীকে নিয়ে এত নোংরা মন্তব্য করবে আমি বুঝতে পারিনি। অরণ্যর কথা শুনে কেন জানি বিশ্বাস করতে মন চাইলেও বিশ্বাস করতে পারছিলাম না। অরণ্যের সাথে এভাবে মন কষাকষি করে সারা রাত পার হলো। সকালে উঠে অরণ্য আমার সাথে তেমন কথা না বলে অফিসে চলে গেল। আর আমি এদিকে সিদ্ধান্ত নিলাম সুখীকে আজকে সত্যিটা যেভাবেই হোক বলাবো। তাই আমি সুখীর রুমে গেলাম, খেয়াল করলাম সুখী বসে আছে। আমি সুখীর কাছে গিয়ে সুখীকে বললাম, মা তুই ভয় পাস না, তুই আমাকে সবটা সত্যি বল। রাতে তোর কাছে কে আসে, তোর শরীরে কে এভাবে ক্ষতবিক্ষত করে, আমাকে বল মা। সুখী আমার কথাগুলো শুনে ঢোক গিলতে লাগলো, মনে হচ্ছে খুব ভয় পেয়েছে। আমি সুখীকে অভয় দিয়ে বললাম, আমাকে সবটা বল মা, তোর সাথে কে এমন করেছে। সুখী এবার আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আর কাঁদতে কাঁদতে যা বলল, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ এ কি শুনলাম আমি? তাহলে অরণ্য অরণ্য দোষী ছিল না? আমি শুধু শুধু অরণ্যকে এতগুলো কথা শুনিয়ে আঘাত করলাম। সুখীর কথাগুলো শুনে বুকের ভিতরে একটা চাপা কষ্ট হতে লাগলো। মনে হতে লাগলো আমি কি করলাম, আমার অরণ্যকে আমি এত ভুল কি করে বুঝলাম। কিন্তু সুখীর রুমে কে আসে প্রতিদিন? কারণ সুখী বলছে, মামানি আমার রুমে কে আসে জানি না, প্রতিদিন রাতে আমার রুমে এসে আমাকে খুব কষ্ট দেয়। আমার সব জামা কাপড় খুলে ফেলে, আমার শরীরে অনেক আঁচড় কাটে, শরীরে খুব ব্যথা হয় আমার। মামুনি চেঁচাতে চাইলে চেঁচাতে দেয় না, আমার শরীরটাকে অনেক কষ্ট দেয়। আমি তাকে দেখতে পারি না মামুনি, তবে স্পর্শ করতে পারি শুধু। মনে হয় একটা লোম জাতীয় কোনো প্রাণী আমাকে আঘাত করছে। আমাকে প্রতিদিন বলতে নিষেধ করে এগুলো কাউকে বলতে, আমাকে মেরে ফেলার হুমকি দেয়। মামুনি আমার অনেক কষ্ট হয়। সুখী কথাগুলো বলে জোরে জোরে ফুপাতে লাগলো, কাঁদতে লাগলো। সুখীর কান্না দেখে যেন আমার বুকটা আরো ফেটে গেল। আর মনে মনে ভাবতে লাগলাম, কে এমন করে সুখীর সাথে? নাকি কোনো মানুষ, নাকি অন্য কিছু? এসব ভাবনা যেন মনকে অবচ্ছন্ন করে ফেলছে। তবু নিজেকে বেশ সামলিয়ে সুখীকে বললাম, মামুনি তুমি চিন্তা করো না, আজকে থেকে আমি তোমার সাথে থাকবো, তোমাকে আর কষ্ট পেতে দিব না। তুমি এখন খাবার খাও মা, আর কোনো কষ্ট হলে আমাকে বলবে, কোনো সমস্যা হলে মামুনির কাছে দৌড়ে চলে আসবা। আসো না মা, নাস্তাটা খাও আগে। সুখী আমার কথা শুনে মনে হলো একটু স্বস্তি পেয়েছে, আমাকে জড়িয়ে ধরে থাকলো অনেকক্ষণ। হুট করে সুখী গড় করে বমি করতে লাগলো। খেয়াল করলাম সুখীর অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে লাগলো। বমির উপর বমি করতে করতে সুখী নিস্তেজ হয়ে গেল। সুখী একা একা সামলাতে খুব কষ্ট হচ্ছে। কি করব বুঝতে পারছিলাম না, অরণ্যকে ফোন দিব কিনা বুঝতে পারছি না। এখন অরণ্যকে ফোন দিলে হয়তো হিতের বিপরীত হতে পারে। তাই সাত পাঁচ ভেবে কোনো উপায় না পেয়ে সুখীকে নিয়ে ডাক্তার সাইমার কাছে গেলাম। সুখীকে ডাক্তার সাইমা চেক আপ করে যা বলল, আমি পুরোপুরি হতাশ হয়ে গেলাম। কেন এমন হচ্ছে কোনো উত্তর যেন আমি পাচ্ছিলাম না। কারণ ডাক্তার সাইমা বলল, আমি সুখীর একটা আলট্রা করেছি, আর আলট্রাতে যা দেখলাম সেটা আমার ডাক্তারি জীবনে কখনো পাইনি। সুখীর পেটে 2 মাসের বাচ্চা, আর আশ্চর্যজনক হলেও এটা সত্যি যে সুখীর পেটে বাচ্চার এখনো চুল, নাক, মুখ সব হয়ে গেছে। আমি আমার মেডিকেল জীবনে 20টা বছর এমন কোনো ঘটনা পাইনি। আমি জানি না এটা রহস্য কি। ডাক্তার হলেও এটা বলতে হচ্ছে, আমার কেন জানি না মনে হচ্ছে এটা অলৌকিক কোনো কিছুর সাথে যুক্ত। ডাক্তার সাইমার কথা শুনে যত শুনছিলাম ততই বিস্মিত হচ্ছিলাম। কারণ যে জায়গায় একটা 2 মাসের বাচ্চা শুধু হার্টবিট থাকার কথা, সে জায়গায় সুখীর বাচ্চার হাত পা সব হয়ে গিয়েছে। কথাটা বিশ্বাস করতে পারছিলাম না। তাই ডাক্তার সাইমাকে আবার জিজ্ঞাসা করলাম, আপনার কি কোথাও ভুল হচ্ছে না তো? হয়তো অন্য কারো রিপোর্ট এর সাথে বদল হয়ে গেছে। উনি আমাকে জোর দিয়ে বললেন, আলট্রাটা আমি নিজেই করেছি। এরকম দেখার পর বারবার করেছি, প্রতিবারের রেজাল্ট একই আসছে। আমি বুঝতে পারছি না এসব কেন হচ্ছে। আমি আমার সিনিয়র কয়েকজন ডাক্তারের সাথে কথা বলছি, সবাই বিষয়টা নিয়ে হতাশ। কেউ কি জানে না এটার মানে কি। অনেকে এই বিষয় নিয়ে গণমাধ্যমকে জানাতে চেয়েছে, কিন্তু সুখী যেহেতু অবিবাহিত, তাই সুখীর ব্যাপারে নিয়ে বাড়াবাড়ি করার অনুমতি দেইনি। আমি ডাক্তার সাইমার কথাগুলো শুনে অবাক হতে লাগলাম। ওনাকে বললাম, এখন আমার কি করা উচিত আমি বুঝতেছি না, আপনার কোন পথ জানা থাকলে বলুন। উনি বেশ চিন্তিত করে আমাকে উত্তর দিল, আমাদের একজন
প্রফেসর আছে যিনি দীর্ঘদিন ধরে অলৌকিক বিষয় নিয়ে গবেষণা করেন। আপনি দয়া করে একটু ওনার সাথে কথা বলুন। উনি হয়তো কোনো পথ দেখাতে পারবেন। আর আমি তো আছি। ডাক্তার সাইমার কথাগুলো শুনে মনে একটু ভরসা পেলাম। ওনার কাছ থেকে ঠিকানা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। বাসায় এসে সুখীকে কিছু খেতে দিলাম। সুখী খেয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে অরণ্য আসলো। অরণ্যকে কি সরি বলবো বুঝতে পারছিলাম না। অরণ্য আমার সাথে কোনোরূপ কথা না বলে রুমে চলে যেতে নিল। ঠিক ওই সময় অরণ্য হাতটা ধরে অরণ্যকে বেশ জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। অরণ্য আমাকে এভাবে কাঁদতে দেখে বলল, কাঁদছো কেন? এভাবে কি হয়েছে তোমার? আমি কাঁদতে কাঁদতে অরণ্যকে সবটা ঘটনা খুলে বললাম। অরণ্য আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমার ভুলটা যে ভেঙেছে এতেই আমি অনেক খুশি। আর এত হতাশা হওয়ার কিছু হয়নি অধরা। সব কিছুর সৃষ্টি থাকে, ধ্বংস থাকে, আর উপায়ও থাকে। অরণ্যর কথাটা শুনে আমি বেশ স্বস্তি পেলাম। মনটা বেশ উৎফুল্ল হলো। আমি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সুখীর রুমে গেলাম ঘুমাতে। সুখীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে একটা আওয়াজ পেলাম কানে। আর আমার ঘুমটা ভেঙে গেল। বুঝতে পারলাম কেউ একজন রুমে প্রবেশ করে, কিন্তু তার উপস্থিতি টের পেলেও চোখে দেখতে পাচ্ছিলাম না। সুখীর শরীরের উপর লোমের মতো কিছু একটা স্পর্শ অনুভব করতে লাগলাম। সুখীর সাথে সাথে ছটপট করতে লাগলো। আমি সুখীকে সাহস করে জোরে জড়িয়ে ধরলাম। এবার মনে হলো ওই লোম জাতীয় কিছু একটা আমার উপস্থিতি টের পেয়ে রুম থেকে প্রস্থান করলো। সুখীকে জোরে জাপটে ধরে সারা রাত পার করলাম। পরের দিন সকালে ডাক্তার সাইমার দেওয়ার ঠিকানায় প্রফেসর বিশ্বাসের বাড়িতে গেলাম সুখীকে নিয়ে। বাড়িতে ঢুকতে খেয়াল করলাম মধ্যবয়স্ক কালো রোগা পাতলা একজন লোক চেয়ারে বসে সিগারেট খাচ্ছে। আমাকে দেখে বলল, আমি যদি ভুল না করি তাহলে আপনি মিসেস অধরা আর পাশের মেয়েটাই সুখী। ওনার কথাগুলো শুনে বেশ অবাক হলাম, কারণ ওনার সাথে আমার পরিচয় ছিল না কখনো। তাই হ্যাঁ বোধক মাথা নেড়ে বললাম, ওনার কথাগুলো সঠিক। এবার উনি জবাব দিয়ে বললেন, ডাক্তার সাইমা আমাকে আপনার কথাগুলো বলেছে। এখানে একটু বসুন, আমি আসছি। আমি সুখীকে নিয়ে বসলাম। আর উনি কোথাও যেন গেল। কিছুক্ষণ পর আবার আসলো। এবার আমাকে বলল, আমি আপনাকে এ ব্যাপার নিয়ে আর 1 মাস পর কথা বলবো। 1 মাস পর ঘটনাটি পাল্টে যাবে। আপনি ঠিক আমার সাথে 1 মাস পর দেখা করবেন। আমি ওনার কথায় বেশ বিরক্ত হলাম। মনে মনে রাগও হলাম। কারণ উনি কিছু না শুনেই আমাকে 1 মাস পর আসতে বললেন। মেজাজটা খুব চড়ে গেল। তবু নিজেকে বেশ সামলিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। ওই বলে ওখান থেকে প্রস্থান নিলাম। বাসায় এসেও যেন স্বস্তি পাচ্ছিলাম না। চিন্তার উপর চিন্তা আমাকে গ্রাস করতে লাগলো। আস্তে আস্তে দিন কাটতে লাগলো। আর আমি প্রতিবারে ওই মোমের পুতুলটা স্বপ্নে দেখতে লাগলাম। এভাবে 1 মাস কাটলো। হুট করে এক সকালে খেয়াল করলাম আমার পেটটা বেশ ফুলে গিয়েছে। আর সুখীও বাড়িতে নেই। আমি সারা বাড়ি তন্ন তন্ন করে সুখীকে খুঁজতে লাগলাম, কিন্তু সুখীকে কোথাও পেলাম না। আমার পেটের এই অবস্থা থেকে তাড়াহুড়ো করে ডাক্তার সাইমার নিকট গেলাম। উনি আমাকে চেক আপ করে উনি নিজেও বেশ বিস্মিত হলেন। আর বিস্মিত হয়ে আমাকে যা বলল আমিও বিস্মিত না হয়ে পারলাম না। কারণ উনি বললেন, মিসেস অধরা, আপনি 3 মাসের গর্ভবতী। আর অলৌকিকভাবে এটাও সত্যি যে সুখীর পেটে যে বাচ্চাটা ছিল সে বাচ্চাটা এখন আপনার পেটে। কি বলছেন ম্যাডাম? আমি হুট করে কিভাবে প্রেগনেন্ট হলাম? এটা কিভাবে সম্ভব? ডাক্তার সাইমা আমাকে হতাশা হয়ে জবাব দিল, এর কারণ আমার জানা নেই। তবে সুখী কোথায়? তাকে দেখছি না। আমি হতাশ কণ্ঠে উত্তর দিলাম, সুখীকে কোথাও খুঁজে পাচ্ছি না। এবার ডাক্তার সাইমা নড়ে চড়ে বসলো। আমাকে বলল, আমার এবার সত্যি মনে হচ্ছে এটার সাথে বাইরের জগতের কোনো মিল আছে। আপনি আবার প্রফেসর বিশ্বাসের কাছে যান। ডাক্তার সাইমা প্রফেসরের বিশ্বাসের কথা বলতে আমার মনে করে বললেও প্রফেসর বিশ্বাস বলেছিল 1 মাস পর কাহিনী পাল্টে যেতে পারে। তার মানে উনি আগের থেকেই সব জানতেন এমন হবে। আমি কিছু উপায় না পেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে বিমুর্ত হয়ে বসে রইলাম। অরণ্য আসলে অরণ্যকে সব ঘটনা খুলে বললাম। অরণ্য আমাকে বেশ আশ্বাস দিল। এবার একটু ভরসা পেলাম মনে হচ্ছে। পরদিন অরণ্যকে নিয়ে প্রফেসর বিশ্বাসের বাড়িতে গেলাম। খেয়াল করলাম আগের মতো উনি চেয়ারে বসে সিগারেট টানছেন। আমাকে দেখে বলল, আরে মিসেস অধরা, একটু বসেন, আমি আসছি। এ বলে উনি পাশের রুমে গেলেন। কিছুক্ষণ পর এসে আমাকে বেশ ভালো করে দেখলেন। এরপর আমাকে যা বললেন আমি আর অরণ্য রীতিমতো ভয় পেয়ে গেলাম, অবাক হয়ে গেলাম।
মনে হচ্ছে কোনো রূপকথার গল্প শুনছি। কারণ প্রফেসর বিশ্বাস বললেন, মিসেস অধরা, আপনার পেটটা খেয়াল করলাম অনেক ফুলে গেছে, তা গ্যাসের প্রবলেম হয়েছে নাকি? এনার এরকম গা ভাসানো কথা শুনে আমার বেশ রাগ উঠল, কারণ উনি সবটা জেনে এরকম মজা করছেন, আর এদিকে দিয়ে আমার অস্থিরতার মাত্রা বাড়তে লাগলো। বেশ রাগান্বিত হয়ে ওনাকে জবাব দিলেন, আপনি মাঝে মাঝে খুব হেয়ালি করে কথা বলেন, আপনি নিশ্চয় সবটা জানেন, তাহলে এমন করছেন কেন? আমাদের এরকম অবস্থা, এমন মজা করা আপনার উচিত হচ্ছে না। উনি একটু কাশি দিয়ে আমাকে বললেন, আপনি একটু বেশি অস্থির হচ্ছেন, এরকম অনেক কথা আছে, আপনি শুনলে আরও অস্থির হবেন। এবার আসি কাজের কথায়। মিসেস অধরা, আমি জানি আপনি বুঝতে পারছেন না আপনার পেটের বাচ্চাটা কার, আর যে বাচ্চাটা সুখীর পেটে ছিল সেটা আপনার পেটেই বা কী করে আসলো? আপনার নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরগুলি জানতে ইচ্ছা করে। তার জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে। আমি একটু হতাশা হয়ে বললাম, বলুন কী কাজ করতে হবে? উনি বললেন, বলছি, তবে আগে বলুন পাশের ব্যক্তিটি কি আপনার স্বামী অরণ্য? আমি মাথা দিয়ে হ্যাঁ সূচক মাথা নেড়ে সম্মতি দিলাম। এবার উনি অরণ্যকে বললেন, আচ্ছা, আপনাকে এখন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে, আপনি দয়া করে ভয় পাবেন না। অরণ্য বেশ ভয়ে ভয়ে উত্তর দিল, কি এমন হতে পারে, আমি জানতে পারি? প্রফেসর বিশ্বাস উত্তর দিলেন, ঠিক সময়ে বুঝতে পারবেন, এখন অস্থির না হয়ে শান্ত হয়ে বসুন। আর মিসেস অধরা? আমি উত্তর দিলাম, হ্যাঁ বলুন। আপনি টেবিলের সামনে একটা চেকবোর্ড দেখতে পাচ্ছেন আশা করি? উত্তরে বললাম, হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনাকে চেকবোর্ডটায় হাত দিতে হবে, আর চেকবোর্ডটা দিতে হাত দেওয়ার পর আপনি যা অনুভব করবেন আমাকে বলবেন। আমি একটু ভয় পেলেও নিজেকে সামলে বললেন, আচ্ছা, আমি এক্ষুনি হাত দিচ্ছি। এই বলে হাতটা দিতে যাব, ঠিক সেই সময় প্রফেসর বিশ্বাস আমার হাতটা সরিয়ে বলল, এখন না মিসেস অধরা। তাহলে? আমি সারা ঘর মোমবাতি দিয়ে জ্বালিয়ে ধরবো, তারপর আপনাকে ধরতে বলবো। এরপর প্রফেসর বিশ্বাস সারা ঘরে মোমবাতি জ্বালালো আর আমাকে বলল, মিসেস অধরা, এবার আপনি চেকবোর্ডে হাত দিন, আর অরণ্য সাহেব, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে আপনি ভয় পাবেন না, ঠিক আছে? অরণ্য হ্যাঁ সূচক মাথা নেড়ে সম্মতি দিল। আমি চেকবোর্ডটায় হাত দিলাম, আর চেকবোর্ডটায় হাত দেওয়ার সাথে সাথে সারা ঘর কাঁপতে লাগলো। ঠিক এ সময় প্রফেসর বিশ্বাস আমাকে বলল, মিসেস অধরা, এবার আপনি চোখটা বন্ধ করুন। আমি প্রফেসর বিশ্বাসের কথা অনুযায়ী চোখটা বন্ধ করলাম। চোখ বন্ধ করার সাথে সাথে আমি সেই স্বপ্নে দেখা পুরোনো বাড়িটা খেয়াল করলাম। আমার কাছে মনে হচ্ছে আমি পুরা বাড়িটার ভিতরে ঢুকছি। আস্তে আস্তে বাড়িটার ভিতরে ঢুকতে লাগলাম, আর সেই মোমের পুতুলটা দেখতে লাগলাম। মোমের পুতুলটা ধরার সাথে সাথে খেয়াল করলাম সুখী আমার পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে সুখী আসলো কিভাবে? আমি এর উত্তর খুঁজে পাচ্ছি না। খেয়াল করলাম সুখী কোথাও দৌড়ে যাচ্ছে। আমি সুখীর পিছন পিছন যেতে লাগলাম। খেয়াল করলাম সুখী একটা রুমের মধ্যে ঢুকলো। আমিও রুমের মধ্যে গেলাম। পরক্ষণে রুমটা আবার অন্ধকার হয়ে গেল। আবার কিছুক্ষণের মধ্যে রুমটা আলোকিত হয়ে গেল। খেয়াল করলাম সুখী একটা সিংহাসনে বসে আছে। সুখীকে এমন অবস্থায় দেখে আমি বেশ অবাক হলাম। ঠিক এ মুহূর্তে ঘরটা আবার কাঁপতে লাগলো, আর মোমবাতিগুলো সব নিভে গেল। প্রফেসর বিশ্বাস ঘরের লাইটটা অন করলো আর আমাকে বলল, মিসেস অধরা, এবার চোখটা খুলুন। আমি চোখ খুললাম আর দেখলাম অরণ্য বেশ শান্ত হয়ে আমার পাশে বসে আছে। আশেপাশে তাকিয়ে দেখলাম সবকিছু ঠিক আছে। এবার প্রফেসর আমাকে বলল, সুখীকে এই অবস্থায় দেখে কেমন লাগছে? আমি হতবাক না হয়ে পারলাম না, কারণ প্রফেসর বিশ্বাস কিভাবে বুঝলেন আমি কি দেখেছি? আমি হতবাক হয়ে প্রফেসর বিশ্বাসকে জিজ্ঞাসা করলাম, আপনি জানলেন কিভাবে আমি সুখীকে দেখেছি? আর সুখী ওইখানে বসে আছে কেন? আর সুখী কোথায় গেল? প্রফেসর বিশ্বাস একটু দম নিলেন। সুখীকে জানতে চাও? আর কোথায় গেলে জানতে চান? হ্যাঁ, জানতে চাই, বলুন। প্রফেসর বিশ্বাস শান্ত স্বরে জবাব দিলেন, সুখী কোনো সাধারণ মানুষ না, সুখী একটা অতৃপ্ত আত্মা। আমি এই কথাটা শুনে বেশ অবাক হলাম, আর মনে বললাম, অতৃপ্ত আত্মা? প্রফেসর বিশ্বাস জবাব দিল, হ্যাঁ, অতৃপ্ত আত্মা। তাহলে সুখী আমার বাসায় কেন আসলো? আর সুখীর সাথে এমন কেন হলো? আর আমার পেটে সুখীর বাচ্চাটা কিভাবে আসলো? প্রফেসর বিশ্বাস এবার জবাব দিল, সুখীর যে বাচ্চাটা আপনার পেটে এসেছে, সেটা সুখী চেয়েছিল যে আসুক। আপনার পেটে এ বাচ্চাটা হলো চন্দ্রাবতী। আমি অবাক হয়ে বললাম, চন্দ্রাবতী? এ চন্দ্রাবতী কে? চন্দ্রাবতী হলো সুখীর সেই মৃত বাচ্চাটা, যে বাচ্চাটা পৃথিবী আসার আগেই মরে গিয়েছিল। আমি আর অরণ্য কিছুটা অবাক হয়ে জবাব দিলাম, আপনি ঠিক কি বলছেন আমরা বুঝতে পারছি না।
উনি একটা দীর্ঘশ্বাস ফেলে আমাদের জবাব দিলেন, সুখী তার প্রতিশোধ নেওয়ার জন্য তার বাচ্চা চন্দ্রাবতীকে এই পৃথিবীতে আনতে চাচ্ছে। আর সুখী তার মেয়ে চন্দ্রাবতীকে দিয়ে তার প্রতিশোধের ইচ্ছা পূরণ করবে। আর সুখীর বাচ্চাটা পৃথিবীতে আসার জন্য একটা মানব শরীর দরকার ছিল। আর সেজন্য সুখী ছলনায় আশ্রয় নিয়ে আপনাদের বাসায় এসেছিল। আর সুখী জানতে যে তার বাচ্চার যখন 3 মাস হবে তার পেটে তখন বাচ্চাটা একটা মানবের শরীরে প্রবেশ করাতে হবে। আর মানবের শরীরে প্রবেশ করালে বাচ্চাটা পৃথিবীতে আসতে পারবে। তাই বাচ্চাটা মিসেস অধরা আপনার পেটে স্থানান্তরিত হয়েছে। আর স্থানান্তরিত হওয়ার পর সুখীর জায়গায় চলে গেছে। বাচ্চাটা জন্মের পর সুখী তার প্রতিশোধ নিবে। আর মাঝখানে যা ঘটনাগুলো ঘটেছে সেগুলোর মধ্যে কিছুটা মায়া আর ছলনা ছিল। আমি কিছুটা অবাক হয়ে প্রফেসরকে বললাম, কি এমন প্রতিশোধ নিবে? আর সুখী মেয়েটাই বা কে? আর বাচ্চাটা কি আমাকে জন্ম দিতেই হবে? জন্ম যেন না হয় তার কি উপায় নেই? প্রফেসর বিশ্বাস নীরব হয়ে জবাব দিলেন, বাচ্চাটাকে জন্ম দিতেই হবে। জন্ম দেওয়া ছাড়া কি কোনো উপায় নেই? আর সুখী কে জানতে চান? হ্যাঁ, জানতে চাই। বলুন সুখীকে আর কিসের প্রতিশোধ নিতে চায়? এবার প্রফেসর বিশ্বাস যা বললেন, আমি আর অরণ্য আবারও হকচকিয়ে গেলাম। কারণ প্রফেসর বিশ্বাস বলল, দ্বিতীয় পার্টটা আসবে। গল্পটার নাম চন্দ্রা।